নমস্কার, আপনারা শুনছেন আননোন সাসপেন্স। পৃথিবীর শ্রেষ্ঠ রহস্য গল্পের বইটি থেকে আজকের বিশেষ গল্প নিবেদিত। আজকের গল্পের নাম স্বর্ণমূর্তি। লিখেছেন ডক্টর নিহা রঞ্জন গুপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প স্বর্ণমূর্তি। সংবাদটা এতই অপ্রত্যাশিত ও আকস্মিক যে জমিদার শিবশঙ্কর চৌধুরী একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। এরকম যে কখনো ঘটতে পারে এ বোধ করি কখনো তিনি স্বপ্নেও ভাবেননি। 3 পুরুষের স্থাপিত গৃহদেবতা লক্ষ্মী নারায়ণের স্বর্ণ মূর্তিখানি 4 তলার উপরের পূজার ঘর থেকে চুরি গেছে। সংবাদটা শোনা অবধি তার 2 চোখের অশ্রু যেন কোনো মতেই বাধা মানছিল না। কেবলই তার মনে হচ্ছিল নিশ্চয়ই তার কোনো পাপে এতদিনকার গৃহদেবতা তাকে ত্যাগ করে গেছেন। প্রথমটায় বুঝে উঠতে পারছিলেন না তিনি কি করবেন। একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। শুধু যে গৃহদেবতা তাই নয়, মূল্য হিসেবেও স্বর্ণমূর্তিটি অমূল্য। প্রায় 4.5 ইঞ্চি পরিমাণ লম্বায় যুগল মূর্তিটি এবং সেই মূর্তির গায়ে বহু মূল্যবান হীরেখণ্ডক বসানো। রূপার সিংহাসনের উপরে মূর্তিটি বসানো থাকত। অন্ধকারে মূর্তির গায়ের সেই সব হীরকগুলি অদ্ভুত একটা জ্যোতি বিকীর্ণ করত। দূর হতে যেন মূর্তির চতুষ্পার্শ্বে স্বর্গীয় একটি জ্যোতিমণ্ডল বিরাজ করছে। মূর্তির একটি ইতিহাস আছে। শিবশঙ্করের প্রপিতামহ রাধাকান্ত চৌধুরী অত্যন্ত গরিবের ঘরে জন্মেছিলেন। দুমুঠো আহারও প্রতিদিন জুটত না, কিন্তু তিনি ছিলেন সত্যিকারের পুরুষ সিংহ। ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে দারিদ্র্যকে মেনে নেওয়ার মতো দুর্বলতা তার চরিত্রে ছিল না। তাই তিনি সহসা একদিন বিধবা মাকে কোনো কিছু না বলে নিজের হাতের উপনয়নের সময় পাওয়া সোনার আংটিটি 25 টাকায় বিক্রি করে একদা জাহাজে চেপে বসলেন বর্মার যাত্রী হয়ে। মগের মূল্যকে দীর্ঘ 5 বছর এদিক ওদিক ঘুরে ফিরে অবশেষে মৌচি মাইকে চাকরি পান। ভাগ্য তার এতদিনে সুপ্রসন্ন হল। দীর্ঘ 14 বছরের প্রাণপাত পরিশ্রমে বহু টাকা সঞ্চয় করে বর্মা ছেড়ে আবার দেশে ফিরে এলেন। খনিতে চাকরি করবার সময়েই তিনি অনেকগুলো নীল হীরা সংগ্রহ করে এনেছিলেন। বাংলাদেশে ফিরেও আবার ব্যবসা শুরু করলেন। ভাগ্যদেবী তার উপরে তখন সুপ্রসন্ন। ধুলিমুষ্টি সোনাতে পরিণত হতে লাগলো। গ্রামে জমিদারি কিনলেন, প্রকাণ্ড ইমারত হলো এবং লক্ষ্মীনারায়ণের হীরকখচিত স্বর্ণমূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন প্রায় 50-60 হাজার টাকা মূর্তিটির পিছনে ব্যয় করে। চৌধুরীদের বংশে চিরচঞ্চলা কমলা অচলা হলেন। সেই মূর্তিখানি চুরি গেছে পুজোর ঘর হতে। কলকাতায় চৌধুরীদের প্রকাণ্ড কাঠের ব্যবসা। এ ব্যবসাও রাধাকান্ত চৌধুরীর সময়েরই। বর্তমানে সেই ব্যবসার সঙ্গে শিবশঙ্কর মাইকার খনি কিনেছেন। তাই পরম বন্ধু স্যার শ্রীনাথ সরকারের সঙ্গে আধাআধি বখরায়। কলকাতায় চৌধুরীদের প্রকাণ্ড কাঠের ব্যবসা। এ ব্যবসাও রাধাকান্ত চৌধুরীর সময়েরই। বর্তমানে সেই ব্যবসার সঙ্গে শিবশঙ্কর মাইকার খনি কিনেছেন। তার পরম বন্ধু স্যার শ্রীনাথ সরকারের সঙ্গে আধাআধি বখরায়। মাইকার খনির কাজ সবে শুরু হয়েছে। স্যার শ্রীনাথ সরকারও কলকাতা শহরে একজন বিখ্যাত নামকরা ব্যবসায়ী ও লক্ষপতি। কয়েক বছর আগে তিনি সরকারি খেতাব পেয়েছেন নাইটহুড। আজ সকাল 8টার ট্রেনে এখানে তার কলকাতা হতে আসবার কথা। সকালবেলায় ড্রাইভার গাড়ি নিয়ে স্টেশনে গেছে শ্রীনাথকে আনতে। শিবশঙ্কর বাইরের ঘরে বসে বন্ধুর জন্য অপেক্ষা করছেন। এমন সময় তার মা তাকে জরুরি কাজের জন্য ডেকে পাঠালেন। অন্দরমহলে এসে মায়ের খোঁজ করতেই শুনলেন মা উপরে পুজোর ঘরেই আছেন। শিবশঙ্কর এসে ডাকলেন মা। দেখলেন পুজো ঘরে খোলা দরজাটার সামনে দেওয়ালে হেলান দিয়ে মা দাঁড়িয়ে আছেন, আর তার নির্মিলিত 2 চোখের জল বেয়ে বেয়ে গড়িয়ে পড়ছে। স্তম্ভিত শিবশঙ্কর আর একটু এগিয়ে এলেন। এ কি হয়েছে মা, কাঁদছো কেন?
পুজো ঘরে গৃহদেবতা নেই। তার মা জানালেন, সে কি, তোমার নিশ্চয়ই দেখবার ভুল হয়েছে। দেখো, সিংহাসনের পাশে সরে যায়নি তো, ফুল চাপা পড়েনি তো, পুজো ঘরের দরজায় তালা দেওয়া ছিল না? হ্যাঁ বাবা, আমি নিজেই কাল শয়ন আরতির পরে তালা লাগিয়ে গেছি এবং নিজ হাতে এসে এই খানিকক্ষণ হলো তালা খুলেছি। প্রথমটায় নজরে পড়েনি, কিন্তু সিংহাসন গোছাতে গিয়েই নজরে পড়ল, বললেন তার মা। চলো মা, দেখি, তুমি নিশ্চয়ই ভালো করে খুঁজে দেখনি। ঘরে তালা দেওয়া, 4 তলার ওপরে পুজোর ঘর, কার সাধ্য এখান হতে মূর্তি চুরি করে? তাছাড়া হাওয়ায় তো আর উড়ে যেতে পারে না মূর্তি। মা কোনো জবাব দিলেন না ছেলের কথায়। শিবশঙ্কর পুজো ঘরে প্রবেশ করলেন, কিন্তু সত্যি মূর্তিটি যেন হাওয়াতেই উড়ে গেছে। সমগ্র পুজো ঘর তন্ন তন্ন করে খুঁজেও স্বর্ণ মূর্তি পাওয়া গেল না। এমন সময় নিচে গাড়ির হর্ন শোনা গেল। ওই স্যার শ্রীনাথ এলেন। আমি নিচে যাই মা, কিন্তু একথা কাউকে এখন বলো না। এ বাড়ির কেউ যেন না জানতে পারে যে গৃহদেবতার মূর্তি চুরি গেছে। মা বললেন, বেশ, কিন্তু পূজারী ঠাকুর? হ্যাঁ, সেও এক সমস্যা। আচ্ছা, সে এলে প্রথমে সে যেন আমার সঙ্গে দেখা করে। স্যার শ্রীনাথ সরকার ইতিপূর্বে আরও একবার চৌধুরী বাড়িতেই এসেছিলেন। চৌধুরীদের সঙ্গে আজ প্রায় বছরখানেক অত্যন্ত ঘনিষ্ঠতা হয়েছে। ব্যবসা সূত্রেই আলাপ। স্যার শ্রীনাথ বয়স প্রায় 50-এর কোঠায় গিয়ে পৌঁছেছে। বয়সের অনুপাতে শরীরের কোথাও আজ পর্যন্ত এতটুকু ভাঙন ধরেনি। বেটে খাটো বলিষ্ঠ দেহারা গঠনের মানুষটি। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ। মাথায় চুল প্রায় 3 ভাগ সাদা হয়ে গেছে। ফ্রেঞ্চ কাট পাকা দাড়ি। অত্যন্ত আমোদে হাসি খুশি মানুষ। অতি বড় বিপদেও কখনো কেউ তাকে নার্ভ হারাতে দেখেনি। আজন্ম ব্রহ্মচারী মানুষ। সংসারে আপনার বলতে শুধু একটি মাত্র ভাইজি মৃদুলা। কলকাতার বালিগঞ্জ অঞ্চলে বৃহৎ প্রাসাদ তুল্য ইমারত। গত মহাযুদ্ধে হার্ডওয়্যারের ব্যবসা করে প্রভূত সম্পত্তির মালিক। সম্প্রতি শিবশঙ্করের সঙ্গে আধা আধি শেয়ারে মাইকার খনি কিনেছেন। তারই সম্পর্কে জরুরি কথাবার্তার জন্য এখানে আজ তার আগমন। একটা দামি আরাম কেদারায় গা এলিয়ে স্যার শ্রীনাথ মোটা চুরুট টানছিলেন। শিবশঙ্কর এসে ঘরে প্রবেশ করলেন। নমস্কার স্যার শ্রীনাথ। নমস্কার। তারপর গাড়িতে কোনো কষ্ট হয়নি তো? এত দেরি হলো যে? শেষ রাত্রের গাড়িতে আসেননি? না, বেলা 8টার গাড়িতে এসেছি। আরামেই আসা গেছে, কিন্তু আপনার মুখ অত শুকনো দেখাচ্ছে কেন মিস্টার চৌধুরী? কোনো অসুখ বিসুখ করেনি তো? শিবশঙ্কর মৃদু হাসলেন। চা আনতে বলি? বেশ তো। শিবশঙ্কর ভৃত্যকে ডেকে চা আনতে আদেশ দিলেন। কিন্তু আপনার মুখ দেখে মনে হচ্ছে মিস্টার চৌধুরী, নিশ্চয়ই আপনার শরীর সুস্থ নয়। শিবশঙ্করের চোখ দুটি ছলছলিয়ে এলো। কি হয়েছে মিস্টার চৌধুরী? কোনো বিপদ? বিপদ? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে মিস্টার চৌধুরী, আমাকে বন্ধু ভেবে সব খুলে বলুন। ব্যবসা সম্বন্ধে কথাবার্তা না হয় আর এক সময় বলা যাবে। শিবশঙ্কর মুহূর্তেই কি যেন ভাবলেন, তারপর ঈষৎ চাপা স্বরে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে শ্রীনাথ। স্যার শ্রীনাথ চমকে সপ্রশ্ন দৃষ্টিতে শিবশঙ্করের দিকে তাকালেন। শিবশঙ্কর তখন একটু একটু করে আগের সব ঘটনা খুলে বললেন। সর্বনাশ! আপনার সেই হীরকখচিত সোনার লক্ষ্মীনারায়ণের মূর্তি? কিন্তু আপনি ভালো করে খোঁজ করে দেখেছেন তো? তালাচাবি বন্ধ 4 তলার উপর হতে দেবতার বিগ্রহ চুরি, এ যে একদম অ্যাবসার্ড বলেই মনে হচ্ছে। আই এম প্র্যাকটিকেবল। আমি একবার আপনার সঙ্গে গিয়ে পুজো ঘরটি দেখতে পারি কি? নিশ্চয়ই, আসুন। স্যার শ্রীনাথকে সঙ্গে করে শিবশঙ্কর 4 তলায় পুজো ঘরে গেলেন। সমস্ত দেখে শুনে শ্রীনাথ আরও আশ্চর্য হলেন। এ যে ভোজবাজি! কিছুতেই বিশ্বাস করতে মন চায় না। দুজনে আবার নিচের বইয়ের ঘরে ফিরে এলেন। দুজনেই নীরবে দুখানি সোফা অধিকার করে বসেন। কারোর মুখেই কোনো কথা নেই। কিছুক্ষণ পরে শ্রীনাথই প্রথমে কথা বলেন।
মিস্টার চৌধুরী, ব্যবসা সম্বন্ধে কোনো কথাবার্তাই এখন চলতে পারে না। আপনি কি কিছু এ সম্পর্কে ভেবেছেন? না, আমি কিছুই ভেবে ঠিক করতে পারছি না। ব্যাপারটা এত অসম্ভব যে আমার মাথার মধ্যেই যে আসছে না। আর কে কে এ বাড়ির মধ্যে ব্যাপার জানে? আমার মা ও আমি ভিন্ন, একমাত্র আপনি ছাড়া আর চতুর্থ ব্যক্তি কেউই সম্পর্কে কিছু জানে না। বেশ, বলবেনও না কাউকে। কিন্তু আর একটু পরেই পূজারি আসবে, তার কাছে তো ব্যাপারটা চাপা থাকবে না। পূজারি? হ্যাঁ, এই গ্রামেরই এক বৃদ্ধ ব্রাহ্মণ, রাজকুমার সান্যাল মহাশয়। প্রত্যহ এসে আমাদের গৃহদেবতার পুজো করে যান। লোকটি কেমন? অত্যন্ত সজ্জন, সচ্চরিত্র ও ধর্মভীরু। আজ 2 পুরুষ ওরা আমাদের গৃহদেবতার পুজো করে আসছে। বিশ্বাসযোগ্য তাহলে? নিশ্চয়ই। তবে তাকে বুঝিয়ে বলে আপাতত চুপ করে থাকতে বলুন। আমিও তাই ভেবে রেখেছি। এমন সময় ভৃত্য এসে সংবাদ দিল, পূজারী ঠাকুর বাবুর সঙ্গে দেখা করতে চান। ভিতরে আসতে বলো ঠাকুর মশাইকে। বৃদ্ধ রামকুমার সান্যাল মশাই ঘরে প্রবেশ করে বললেন, মা বললেন আপনি নাকি আমায় ডেকেছেন বড় বাবু। আসুন ঠাকুর মশাই, বসুন। স্যার শ্রীনাথ চেয়ে দেখলেন প্রায় 70-এর কাছাকাছি বৃদ্ধ ব্রাহ্মণের বয়স। মাথার চুল পেকে সব সাদা হয়ে গেছে। মুখের ওপরে অসংখ্য বলিরেখা। এখন একটু কুঁজো হয়ে হাঁটেন। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। পরিধানে একটি পট্টবস্ত্র। কাঁধের উপরে নামাবলী। কপালে 2 ভ্রুর মাঝখানে রক্তচন্দনের টিপ। আপনাকে বিশেষ একটা কারণে ডেকেছি ঠাকুর মশাই। শিবশঙ্কর সমস্ত ঘটনা খুলে বললেন। আপনি ঘৃণাক্ষরেও এ কথা আমি না বলা পর্যন্ত কারুর কাছে প্রকাশ করতে পারবেন না। কিন্তু এ সর্বনাশ কেমন করে ঘটল চৌধুরী মশাই? তাই যদি জানতাম ঠাকুর মশাই, তবে এতক্ষণে নিশ্চয়ই একটা বিহিত করতাম। আমি একটা সাজেশন আপনাকে দিতে চাই মিস্টার চৌধুরী। স্যার শ্রীনাথ বললেন। বলুন। বিখ্যাত রহস্যভেদী কিরিটি রায়ের নাম শুনেছি। তিনি নাকি অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন এইসব রহস্য উদ্ঘাটনের ব্যাপারে। তাকে একবার জানালে কীরকম হয়? আপনি কি সত্যিই মনে করেন স্যার শ্রীনাথ যে এ ব্যাপারে কিরিটিবাবু আমাকে সাহায্য করতে পারবেন? চেষ্টা করে দেখতেই বা ক্ষতি কি? কিছুই আপনাকে করতে হবে না মিস্টার চৌধুরী। আপনি সন্ধ্যার গাড়িতেই কিরিটি রায়কে আসবার জন্য একটা তার করে দিন। তার করলে তিনি যদি না আসেন, তার করে দিন আপনার বড় সাংঘাতিক বিপদ, তার সাহায্য আপনি চান, তাহলে দেখবেন তিনি নিশ্চয়ই আসবেন। স্যার শ্রীনাথই কিভাবে তার করতে হবে একটা মুসাবিদা করে তক্ষুনি তার দিয়ে দিলেন কিরিটি রায়ের উদ্দেশ্যে। স্যার শ্রীনাথের অনুমান সত্যি হলো। সন্ধ্যার দিকে জবাব এলো, স্টার্টিং অ্যাটেন্ড স্টেশন কিরিটি। ট্রেনটা শেষ রাত্রের দিকে নির্দিষ্ট স্টেশনে এসে থামল। ফাল্গুন মাস, শীত প্রায় যাই যাই করছে। ভোরের দিকে সামান্য একটু ঠান্ডার আমেজ মাত্র পাওয়া যায়। আসন্ন প্রভাতের অস্পষ্ট আলোয় পূর্বাকাশের প্রান্ত ফিকে হয়ে উঠেছে। অস্পষ্ট একটা আলোর ছায়া যেন প্রথম ঘুম ভাঙা রাতের মতোই স্বপ্নময়। ছোট স্টেশনটি লাল সুরকি ঢালা বাঁধানো উঁচু প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের সীমানা মেহেদি বেড়া দিয়ে নির্দিষ্ট। স্টেশনটি যেমন ছোট, যাত্রীও তেমন স্বল্প। কিরিটি সুটকেস হাতে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট হতে নামতেই শিবশঙ্কর এগিয়ে এলেন। আপনার নাম? কিরিটি রায়। নমস্কার, আমারই নাম শিবশঙ্কর চৌধুরী। ও নমস্কার, আসুন, স্টেশনের বাইরে গাড়ি আছে। দুজনে এসে গাড়ির সামনে দাঁড়ায়। নিউ মডেলের V8 গাড়ি। সিডন বডি কালো রঙের, আয়নার মতো মুখ দেখা যায়। সামনের সিটের দরজাটা খুলে শিবশঙ্কর আহ্বান জানালেন, উঠুন কিরিটিবাবু। শিবশঙ্কর নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। ভোরের ঠান্ডা হাওয়ায় রাত্রি জাগরণ ক্লান্ত চোখের পাতায় যেন ঘুম জড়িয়ে আসে। কিরিটি ব্যাক সিটে হেলান দিয়ে চোখ বুঝল।
স্টেশন হতে জমিদার বাড়ি প্রায় 5 মাইল হবে। অপ্রশস্ত কাঁচা মাটির সড়ক, রাস্তার দুপাশে কাটা মনসা ও রং চিতার গাছ, অজস্র হলুদ ফুল ফুটে আছে। দূরে মাঠের মধ্যে কতগুলো পলাশ ফুলের গাছ, লাল রক্তবর্ণের ফুল ফুটে আছে। কিরিটিবাবু, বলুন, আপনি নিশ্চয়ই আমার উপর অসন্তুষ্ট হয়েছেন এভাবে হঠাৎ তার করে ডেকে আনায়? না, কারণ আমি আপনার তার পেয়েই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো বড় রকমের বিপদে আপনি পড়েছেন। তবে সারাটা রাত্রি কাল ট্রেনে বসে ভেবেছি কি এমন বিপদে আপনি পড়লেন আর আমি কিভাবে আপনাকে সে বিপদে সাহায্য করতে পারি। কিন্তু আপনার মুখ দেখে বুঝেছি। কি বুঝেছেন? খুন খারাপই নয়, কোনো বিশেষ মূল্যবান জিনিস আপনার চুরি গেছে, এবং মূল্য হিসেবে সে বস্তু 40-50 হাজার টাকাও হওয়ার স্বাভাবিক। দারুণ বিস্ময়ে হাঁ করে শিবশঙ্কর কিরিটির মুখের দিকে তাকালেন। লোকটি কি অন্তর্যামী না জাদুকর? কিরিটি মৃদু মৃদু হেসে শিবশঙ্করের দিকে তাকিয়ে বললেন, আপনি নিশ্চয়ই ভাবছেন আমি অন্তর্যামী কিনা। ভয় পাবেন না মিস্টার চৌধুরী, আমি জাদুকরও নই, অন্তর্যামীও নই। এটা আমার সিম্পল ডেডুকেশন। সুব্রত বলে, এটা নাকি আমার কমন সেন্স এবং রুল অফ 3।